ইতিহাস, শিল্প, সাহিত্য, অর্থনৈতিক সম্প্রসারণ, শিক্ষার প্রসার, সুস্থ সুন্দর নাগরিক জীবন, দূষণমুক্ত পরিবেশ, রোগহীন পৃথিবী, এমনকি নৈতিক অনৈতিকতার স্পষ্টতর কথায়নে আমাদের বেঁধে রেখেছে যে মাধ্যম, তা হল বাংলাদেশ বেতার। এই মাধ্যম যদি ভুল হয় তবে এর পরাগায়নের একমাত্র ভ্রমর আমাদের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, যাদের চিন্তা, চেতনা, ভালো লাগা, মন্দ লাগা আমাদের অনুষ্ঠানের মানকে প্রভাবিত করে। আমরাও তাই জানতে চাই বাংলাদেশ বেতারকে কেমন ভালোবাসেন তারা, কেন বেতার সেট বা মোবাইল অ্যাপের সামনে আসেন তারা, কবে কখন থেকে তাদের বেতারের সাথে শুরু হলো বন্ধন এবং চলমান এই বন্ধন এখনও তারা উপভোগ করছেন কেমন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজ চলে এসেছি বাংলাদেশ বেতারের শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতুর আয়োজন নিয়ে। আজ জামালপুর সরিষাবাড়ি থেকে সম্মানিত বেশ কয়েকজন শ্রোতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তারা উপস্থিত হয়েছেন যমুনা ডিএম রেডিও ক্লাবের পক্ষ থেকে। চলুন আমি আর কথা না বাড়িয়ে তাদের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে কথা বলছি হাফিজুর রহমান সাইমন, সভাপতি যমুনা ডিএম রেডিও ক্লাব, গ্রাম কবলিবাড়ি, বাঁশুড়িয়া বাজার, সরিষাবাড়ি, জামালপুর থেকে এসেছি। যমুনা ডিএম রেডিও ক্লাব থেকে যমুনা ডিএম রেডিও ক্লাবের প্রচার সম্পাদক আরিফুল ইসলাম দোলন বলছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ ফেরদৌস হাসান, যমুনা ডিএম রেডিও ক্লাবে শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি যমুনা ডিএম রেডিও ক্লাবের সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করছি। সুস্বাগতম জানাচ্ছি বাংলাদেশ বেতার স্টুডিওতে আপনাদের সবাইকে। আশা করছি আপনাদের কথামালা শুনবো এবং আপনাদের সাথে গল্পে বেশ ভালো একটা সময় আমাদের কাটবে। শুরুতেই জানতে চাচ্ছি যমুনা ডিএম রেডিও ক্লাবের জন্মকথা। আমি ছোটবেলা থেকেই বাংলাদেশ বেতার শুনি। বাংলাদেশ বেতার আমার প্রাণের স্পন্দন। একদিন যদি বাংলাদেশ বেতার না শোনা হয় মনে হয় যেন আজ কি যেন শুনিনি বা কি যেন শোনা হয়নি। সেই 2009 সাল থেকে যখন আমরা সবাই মিলে বেতার শোনার প্রেক্ষিতে চিন্তা করলাম যে একটা ক্লাব গঠন করা উচিত। 2009 সালের 1 জানুয়ারি আমরা আমাদের বেতারের যারা শ্রোতা আছে আশেপাশের এলাকার এবং আমাদের গ্রামের সবাইকে একত্রিত করে আমরা পরামর্শ করলাম যে আমাদের একটা সংগঠন বা শ্রোতা ক্লাব গঠন করা উচিত। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের ক্লাবটি গঠন করি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুরুর আগে আমি যখন কথা বলছিলাম, আজকে যারা উপস্থিত আছেন 4 জন যমুনা ডিএম রেডিও ক্লাবের শ্রোতা, তাদের সাথে কথা বলে জানতে পারছিলাম কেউ কবিতা আবৃত্তি করবেন, কেউ নিজের লেখা গান শোনাবেন। তো আমরা আজকে তাদেরকে শুনবো। প্রথমে আমি কাকে শুনবো আজকে? আমি মোহাম্মদ ফেরদৌস হাসান। বাংলাদেশ বেতারে আসতে পেরে নিজের কাছে আমাকে খুব ধন্য মনে হচ্ছে। আমাকে যেহেতু একটা সুযোগ দেওয়া হয়েছে, আমার নিজের লেখা, আমার নিজেরই সুর করা একটা গান শোনাতে চাই। শুনি আপনার গান। তোমার শহরে আজ কিসের এত আনাগোনা, তোমার শহরে আজ কিসের এত লেনা দেনা, জানি সবই প্রশ্ন তুলিনি, ভালোবাসা যদি কমে যায় একটুখানি, ভালোবাসা যদি কমে যায় একটুখানি, মিথ্যের লুকোচুরি খেলেছো যে তুমি, কখনো কি তা ভেবেছো? গল্পের ডায়েরিটা উল্টে দেখোনি কি লেখা তাতে ছিল? মিথ্যের লুকোচুরি খেলেছো যে তুমি, কখনো কি তা ভেবেছো? গল্পের ডায়েরিটা উল্টে দেখোনি কি লেখা তাতে ছিল? জানি সবই প্রশ্ন তুলিনি, ভালোবাসা যদি কমে যায় একটুখানি, ভালোবাসা যদি কমে যায় একটুখানি, তোমার শহর আজ কিসের এত আনাগোনা, তোমার শহরে আজ কিসের এত লেনা দেনা, জানি সবই প্রশ্ন তুলিনি, ভালোবাসা যদি কমে যায় একটুখানি, ভালোবাসা যদি কমে যায় একটুখানি, স্বপ্নের বেড়া যারা
আজকে যে তুমি কত কথাই না দিয়েছো, বুকের পাঁজরটা ঘুরিয়ে দিয়ে ছল ছাতুরি করেছো। স্বপ্নের বেড়া জালে আজকে যে তুমি কত কথাই না দিয়েছো, বুকের পাঁজরটা ঘুরিয়ে দিয়ে ছল ছাতুরি করেছো। জানি সবই প্রশ্ন তুলিনি, ভালোবাসা যদি কমে যায় একটুখানি, ভালোবাসা যদি কমে যায় একটুখানি, ভালোবাসা যদি কমে যায় একটুখানি। বাহ, অসাধারণ অসাধারণ গানের মোহনা থেকে আমরা ঘুরে আসলাম। এত সুন্দর গানের পর আমরা একটা হাততালি দিতেই পারি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এই মুহূর্তে আরো একটি প্রশ্নে যাব। আপনাদের কার্যকলাপ সম্পর্কে যদি বলতেন। আমি আরিফুল ইসলাম দোলন, যমুনা ডিএম রেডিও ক্লাবের প্রচার সম্পাদক। আচ্ছা। যখন সাইমন ভাইয়ের সঙ্গে আমার পূর্বে থেকেই পরিচয় ছিল, তো সাইমন ভাইও বেতার শুনতেন, আমিও বেতার শুনতাম। তো শোনা পর্যায়ে আমাদের খুব ভালো লাগতো, বেতারের প্রোগ্রামগুলো একটু আলাদা লাগতো অন্যান্য সব কিছু থেকে। তো সাইমন ভাই বললেন যে এর প্রতি আমরা কেন তরুণ সমাজকে উদ্বুদ্ধ করব না, এবং প্রত্যেকটা শ্রোতার সাথে আমাদের একটা সম্পর্কও হতে পারে, অন্তরঙ্গ সম্পর্ক। সেখান থেকে সাইমন ভাইয়ের এই পরামর্শটা আমার বেশ ভালো লাগলো, এবং সাইমন ভাই বললেন যে চলো আমরা একটা ক্লাব গঠন করি। ক্লাব গঠন করলাম, এবং ক্লাব গঠনের পরে আমরা ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের মেম্বার পেতে শুরু করলাম। এবং তখন আমরা চিন্তা করলাম আমরা কি শুধুমাত্র নিজেদের মনুষ্যত্ব বোধকে নিজেদের ভেতরেই রাখবো বাংলাদেশ বেতার শোনার মাধ্যমে? কেননা প্রত্যেকটা মানুষের কাছেই বাংলাদেশ বেতার এমন একটা জায়গা যেটা শুরু থেকেই যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তাদের মধ্যে এই মনুষ্যত্ব বোধকে জাগ্রত করার ক্ষেত্রে বেশ বড় একটা অবদান রেখেছে। তো সেই চিন্তা থেকে আমরা চিন্তা করলাম যে আমরা সবাই মিলে ক্লাব গঠন করার পর শ্রোতাদেরকে নিয়ে আমরা কিছু সামাজিক সংগঠনেও এগিয়ে যাই। তো আমরা বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকি। যেমন কিছুদিন পূর্বে বাংলাদেশের পূর্বাঞ্চল এবং বিভিন্ন অঞ্চলে বন্যা হয়েছিল, সেখানে আমাদের ক্লাব থেকে আমরা সবাই মিলে যতটুকু পেরেছি অবদান রাখার চেষ্টা করেছি। বিভিন্ন শুকনো খাবার সামগ্রী, বন্যার্তদের জন্য যে ধরনের সামগ্রী আমাদের প্রদান করা প্রয়োজন ছিল সেটা আমরা করার ট্রাই করেছি। এবং আমরা কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচির উপরে বর্তমানে বেশ জোর দিয়েছি, এবং আমরা কিন্তু বৃক্ষরোপণ করে যাচ্ছি। ভবিষ্যতে এই বৃক্ষগুলো যেন আমাদের বাংলাদেশকে তথা পৃথিবীকে একটু চমৎকারভাবে সুন্দর করে দিতে পারে। বাহ, অসাধারণ লাগলো আপনাকে শুনতে। আপনাদের পেশাগুলো যদি একটু জানতে পারতাম, কে কোন পেশায় আছে? আমি হাফিজুর রহমান সাইমন, আমি একটি প্রাইভেট ফার্মে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। আমি কিছুদিন পূর্বেও কর্মরত ছিলাম, এখন একটু গ্যাপ নিচ্ছি নিজেকে নতুন করে প্রস্তুত করার জন্য, যেন সামনের চ্যালেঞ্জগুলো আমি চমৎকারভাবে মোকাবেলা করতে পারি। আচ্ছা, মোহাম্মদ ফেরদৌস হাসান। আমি একটা জবে কর্মরত আছি। মোহাম্মদ শাহিন সরকার, আপনাকে অনেকক্ষণ থেকে আমি শুনতে পাচ্ছি না, শুনতে চাই আপনার পেশা এবং পাশাপাশি আজকে কি শোনাবেন আমাদের। আমি সার্ভিস ইঞ্জিনিয়ার, একটি প্রাইভেট ফার্মে আছি। আজকে গান শোনাবো। সারা জীবন শুধু বেতার থেকে শুনেই যাচ্ছি, কিন্তু বেতারের মাধ্যমে কাউকে শোনাতে পারিনি। আমাদেরও ইচ্ছা, ভীষণ ইচ্ছা জাগছে আপনার কণ্ঠে গান শোনার। শুনিয়ে দিন। আচ্ছা। স্বপ্ন আমার কাজল পুকুর তুমি, হাজার শাপলা যেখানে ফুটেছে স্বপ্ন আমার কাজল পুকুর তুমি, হাজার শাপলা যেখানে ফুটেছে স্বদেশ আমার তুমি মহিয়সীমা গো, স্বদেশ আমার তুমি মহিয়সীমা গো, তোমার মাটিতে গোলাপ ফুটেছে স্বপ্ন আমার কাজল পুকুর তুমি, হাজার শাপলা যেখানে ফুটেছে তোমার ছেলেরা ফিরেনি যাহারা ঘরে, ফুটে আছে তারা লাল গোলাপের ঝাড়ে। তোমার ছেলেরা ফিরেনি যাহারা ঘরে, ফুটে আছে তারা লাল গোলাপের ঝাড়ে। শাপলা ফোটা সুরভিত এই দিনে, শাপলা ফোটা সুরভিত এই দিনে, মাগো তুমি আর কেঁদো না
কেঁদো না আর। স্বপ্ন আমার কাজল পুকুর তুমি, হাজার শাপলা যেখানে ফুটেছে আজ। তোমার ছেলেরা ফিরেছে যাহারা ঘরে, তব্দ নদীকে পেরিয়ে দারুণ ঝরে। তোমার ছেলেরা ফিরেছে যাহারা ঘরে, তব্দ নদীকে পেরিয়ে দারুণ ঝরে। শাপলা ফোটা সুরভিত এই দিনে, শাপলা ফোটা সুরভিত এই দিনে, মাগো তুমি আর কেঁদো না, কেঁদো না আর। স্বপ্ন আমার কাজল পুকুর তুমি, হাজার শাপলা যেখানে ফুটেছে আজ। এমন একটি গানের পর হাততালি না দিয়ে পারা যায়? সুপ্রিয় শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি সভাপতি হাফিজুর রহমান সাইমন আপনার কাছে, এই যে যমুনা ডিএম রেডিও ক্লাবটি আপনারা পরিচালনা করছেন, এর জন্য তো অর্থের একটা প্রয়োজন রয়েছে, এর অর্থ সংস্থান কোথা থেকে আসছে? আমাদের ক্লাবের পরিচালনায় যে অর্থের প্রয়োজন হয় সেটা আমরা আমাদের যে ক্লাবের নিয়মিত যারা সদস্য রয়েছে মাসিক আকারে আমরা একটা চাঁদা দিয়ে থাকি। এভাবেই আমাদের নিজেদের অর্থ দিয়েই আমরা আমাদের ক্লাবের কার্যক্রমগুলো সম্পাদন করে থাকি। এই মুহূর্তে আমি একটু কবিতা শুনতে চাই, কে শোনাবেন? দোলন। কবিতার নাম সময় ও মুহূর্ত। দুপুর পেরিয়ে বিষণ্ণ বিকেল, কাগজ আর কলমের সম্পর্কের মতো, যা পাতায় অদৃশ্য, যেথায় অনন্তকাল পেরিয়ে ঘড়ির সময় থমকে দাঁড়ায়। মনে হয় তোমায় চাইতো, মনে হয় প্রাপ্তি কোথায়। আমাদের প্রাপ্তি হলো কিন্তু তৃপ্তি মিটল না, আরো একটু শুনতে চাচ্ছি। অন্য একটি কবিতাও রয়েছে, কবিতার নাম আহত পাখির উপাখ্যান। আহত পাখির ডানা ঝাপড়ানো দেখেছো কখনো? নাকি বলবে সে আবার দেখার মতো বিষয় নাকি? তুমি খোঁজো তাতে জীবনের উল্লাসের উপাখ্যান, আমি দেখি তাতে জীবন দিয়ে যায় তোমায় উপাখ্যান, যেখানে হাত বাড়ালেই অবিশ্বাসের মতো বিশ্বাস। কবিতা নয়, যেন অনুভূতির উচ্চারণ শুনলাম, অনুভূতির অনুবাদ শুনলাম। ধন্যবাদ দোলন আপনাকে। এই মুহূর্তে আমরা জানতে চাইছি যে অনুভূতিগুলোর উদ্ভব হয় আমাদের মাঝে, আমাদের শ্রোতা বন্ধুদের মাঝে, কিভাবে প্রভাবিত করে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানগুলো আপনাদের। আমি সবার কাছ থেকেই শুনতে চাই, একে একে বলুন। শাহিন ভাই আগে বলুন। আসলে বেতার এমন একটি মাধ্যম, বেতার শুনলে আমাদের ভিতরের যে মানুষটা জেগে ওঠে, মানুষ হিসেবে মানুষকে জানতে পারি, জানার চেষ্টা করি, আগ্রহ বেড়ে যায়। আর হচ্ছে যে বেতার সাথে যারা জড়িত তারা খারাপ দিকে ধাবিত হওয়ার সুযোগ নাই। মানে কেন জানি মনে হয় যে আমার ভালো নিয়ে পড়ে থাকতে হবে। গান শোনা, গান লিখা, শিক্ষামূলক অনুষ্ঠান শোনা, যা থেকে অনেক কিছু শেখা, সচেতনতামূলক কিছু প্রোগ্রাম শোনা, এই সব মিলিয়ে হচ্ছে বেতারটা এমন একটা মাধ্যম আমাদেরকে সবসময় উজ্জীবিত করে। আমরা আসলে বেতার থেকে শুধু নিয়ে যাচ্ছি, মানে দুহাতবার শুধু অর্জন করতেছি, এখানে ক্ষতির কোনো দিক আমি পাইনি কখনো। শেষ নেই, অশেষ পাওয়া প্রাপ্তি। বা বিশেষ করে অনুষ্ঠানের কথা কি মনে পড়ছে? আমার সবচেয়ে বেশি ভালো লাগতো, মানে আমার সাথে টাইমিং হতো যেটা আর কি, সন্ধ্যার সময় আব্বা যখন না থাকতো আমি দূরবারটা শোনার বেশি সুযোগ পাইতাম। আচ্ছা, ফেরদৌস হাসান ভাই আপনি বলুন। আমি যদি বেতার সম্পর্কে কিছু বলতে চাই, তবে আমার একটা কথাই চলে আসে, জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই যদি হয় শিক্ষা, তবে এই শিক্ষারই একটা অংশ বাংলাদেশ বেতার। আপনি বেতারকে অস্বীকার করা যাবে না। বেতার এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা অজানাকে জানার অদম্য স্পৃহা এখান থেকে আমরা খুঁজে পাই, এবং বাংলাদেশ বেতারের প্রত্যেকটি অংশ শিক্ষণীয়মূলক। আর এই শিক্ষণীয়মূলক অনুষ্ঠানগুলো যদি আমরা আমাদের জীবনের কাজে লাগাতে পারি, সেটা অন্যরকম একটা ভালো লাগা, সব কিছু মিলিয়ে একজন মানুষ পরিপূর্ণ হয়ে উঠতে পারে এই বাংলাদেশ বেতারের মাধ্যমে। তবে বাংলাদেশ বেতারের আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান দর্পণ, কারণ এই দর্পণের ভিতরে কিছু কিছু অনুষ্ঠান আছে এই দিনে, মানে এই দিনে ইতিহাসে অনেক কিছু ঘটনা ঘটে যায়, সেই ঘটনাগুলো আমরা জানতে পারি। সেই মানে একটা ঘটনা যখন জানা যায়, তখন ওই ঘটনাকে কেন্দ্র করে আমরা আরও অনেক কিছু জানতে পারি। এই যে একটা অজানাকে জানার অদম্য স্পৃহা আমরা বাংলাদেশ বেতারে পেয়ে থাকি। এবং এইখানে আরও আলাপন মেইল আছে, যেখানে আমরা সরাসরি বাংলাদেশ বেতারের সাথে আমরা নিজেদের একটা যে আত্মিক যোগাযোগ সেখানে খুঁজে পাই। এবং আরও একটা বিষয় আছে নদীয় জীবন, সেই নদীয় জীবনের সাথে আমার জীবনের গল্প অনেকটাই মিশে যায়।
এই মুহূর্তে জানতে চাচ্ছি, দোলন আপনার কি পছন্দের অনুষ্ঠান আছে বা আপনি কোথায় রাখেন বাংলাদেশ বেতারকে? বাংলাদেশ বেতারের সব কয়টা অনুষ্ঠানই ভালো লাগার মতো। এই বাংলাদেশ বেতারে যেভাবে প্রোগ্রামগুলো ডিজাইন করা থাকে এবং এই প্রোগ্রামগুলো এমনভাবে শোনা হয় যে প্রোগ্রামগুলো যখন শ্রোতারা শুনে থাকেন তখন শ্রোতারা আষ্টে পিষ্টে একটা মনের বন্ধন অনুভব করেন বাংলাদেশ বেতারের সঙ্গে, এবং এই বন্ধনটা যদিও দৃশ্যমান না, এই অদৃশ্য অনুভূতির বন্ধনটা বাংলাদেশ বেতার এবং সেই সাথে শ্রোতাদের মধ্যখানে একটা বন্ডিং যেটা তৈরি করে সেটা ক্রমান্বয়ে শক্ত হতে থাকে, মজবুত হতে থাকে, এবং শক্ত এবং মজবুত হওয়ার প্রেক্ষিতেই বাংলাদেশ বেতারের সঙ্গে তাদের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি হয়। তো আমার বেশ পছন্দের কিছু অনুষ্ঠান রয়েছে, তার মধ্যে শিল্প সাহিত্য সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে বেতারের ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণটা আমার বেশ পছন্দের। তাছাড়াও রয়েছে ক্রীড়াঙ্গনে যেখানে খেলোয়াড় পরিচিতি রয়েছে, সেটাও আমার বেশ পছন্দের একটা অনুষ্ঠান। এবং সব থেকে বেশি পছন্দের হচ্ছে দেশ আমার মাটি আমার। সেখানে যে ঘরোয়া বৈঠকগুলো হয়ে থাকে, সেই বৈঠকের মাধ্যমে বিভিন্ন কিছু উঠে আসে যেটা পরবর্তীতে ফসলের মাঠে আমরা দেখতে পাই। যেহেতু বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ, তাই এই প্রোগ্রামটা আমার মনে হয় যে ম্যাক্সিমাম ম্যাস পিপলকে টানে, এবং এখান থেকে জীবিকা নির্বাহের জন্য যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন, সেখানে একটা সুপরামর্শ বাংলাদেশ বেতার থেকে মানুষ পেয়ে থাকে। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আমার ভীষণ লোভ বেড়ে যাচ্ছে, আরো শুনতে চাই যে আপনি কোন দৃষ্টিতে দেখেন হাফিজুর রহমান সাইমন, সভাপতি আপনি আপনার ক্লাবের। বাংলাদেশ বেতারের সাথে বলতে গেলে আমার নারীর সম্পর্ক সেই ছোটবেলা থেকে, যখন থেকে বুঝতে শুরু করেছি তখন থেকেই কিন্তু বেতার আমার নিত্যসঙ্গী। আমি বলি যে বাংলাদেশ বেতার হচ্ছে ঘরের ডাক্তার, কেননা বাংলাদেশ বেতার হতে জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেলের যে প্রোগ্রামগুলো হয়, এখানে একজন গর্ভবতী মায়ের কিভাবে সেবা করতে হবে, একজন গর্ভবতী মায়ের কতবার ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করতে হবে, শিশুর নিউমোনিয়া হলে বিশেষ করে শিশুদের কিভাবে যত্ন নিতে হবে, এই যে শীতের দিন চলে এসেছে, শীতে একজন নবজাতকের কিভাবে যত্ন নিতে হবে, তারপর হচ্ছে একজন বাবা হিসেবে তাকে কিভাবে দায়িত্ব পালন করতে হবে, এবং পরিবার পরিকল্পনার যে বিষয়গুলো, এটা কিন্তু আমরা বেতার থেকে জানতে পারি। আমার কাছে দর্পণ, উত্তরণ, মহানগর, দেশ আমার মাটি আমার, দুর্বার, কৃষি বিষয়ক কার্যক্রমের সোনালী ফসল, কৃষাণবধূ, সমীপেশু, তারপর ক্রীড়াঙ্গন, মানে সব অনুষ্ঠান, মানে এত বেশি বেতারের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি যে বাংলাদেশ বেতার ছাড়া কোনো কিছু ভাবাই যায় না। তো এই মুহূর্তে আপনার কাছ থেকে আপনাকে কিন্তু শোনা হয়নি, আপনি কি শোনাবেন আমাদের শ্রোতা বন্ধুদের সাইমন? আমি এখন এই মুহূর্তে একটি গান শোনাতে যাচ্ছি। সাপের বিষ ঝারিলে নামে প্রেমের বিষেও জানবা, ওঝা বদ্ধের নাই রে সাধ্য, ঝাইরা প্রেমের বিষ নামায়। সখী তোমরা ধরো ধরো, সখী তোমরা ধরো ধরো, অন্তর আমার ফেটে যায়, মনের দুঃখ মনে লইয়া রে কান্দিয়ার ঘুরে বেড়াই, আমার মনের দুঃখ লইয়া মনে রে কান্দিয়ার ঘুরে বেড়াই। নিদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম ছাই, মনের দুঃখ মনে লইয়া গো কান্দিয়ার ঘুরে বেড়াই। মনের দুঃখ কিন্তু আমাদের চলে গেছে। এত চমৎকার চমৎকার গান আমরা শুনলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে যমুনা ডিএম রেডিও ক্লাবের যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে এ সম্পর্কে আমি জানতে চলে যাব মোহাম্মদ শাহিন সরকারের কাছে। বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের সবচেয়ে বেশি খারাপ দিক হচ্ছে মোবাইল আসক্তি, আর এদের গান, খেলাধুলা, কবিতা আবৃত্তি, যা কোনোটার মধ্যে এদের প্রবণতা বা আকর্ষণ কিছুই নেই। আমাদের ইচ্ছাটা এরকম যে অ্যান্ড্রয়েড ফোনের যুগে এসে যেন মানুষের হাতে রেডিওটা থাকে, অ্যাটলিস্ট বলতে পারে যে আমি রেডিও শুনি। এমন কোনো ইচ্ছে আছে আপনাদের যে এটি এখন শ্রোতা ক্লাব, এটি একটি সামাজিক সংগঠনের মতো? আপনি জেনে অবাক হবেন যে আমরা ইতিমধ্যে এটা করি আমাদের সাধ্যমতো। কিছু মানুষ আছে যাদেরকে প্রকাশ্যে দিতে পারি না, তাদের একটা লজ্জাভীতি কাজ করে। আমরা গোপনে তাদেরকে যতটুকু পারি হেল্প করি, কাউকে কাপড় দেওয়া, লুঙ্গি দেওয়া। যদি কখনো আমাদের কোনো ইনকাম সোর্স তৈরি হয় এটা সংগঠন থেকে, আমরা একটা বড় পরিসরে করবো ইনশাআল্লাহ। এবার শীতে আমরা অবশ্যই কিছু কম্বল বিতরণ করবো, যেটা আমার আর সাইমন ভাইয়ের পরিকল্পনার মধ্যে পড়ে গেছে। এটা আমরাও আশা করি এটি শুধু একটি ক্লাব থাকবে না, একটি শুধুমাত্র বিনোদনের মাধ্যম থাকবে না, আপনাদের ক্লাবটি সামাজিক সংগঠন হয়ে নিজেদের অবদান
প্রতিষ্ঠিত করে যাবে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম যমুনা ডিএম রেডিও ক্লাবের শ্রোতাবৃন্দের সাথে। তো তাদের সাথে কথা শুনছিলাম যে যমুনা ডিএম শব্দটি কিন্তু এসছে ডিতে দাদি, এম এ মা। কারণ হচ্ছে দাদিমা, সেই দাদি নানির সময় থেকেই কিন্তু বাংলাদেশ বেতার তারা শুনে আসছেন, রেডিও শুনে আসছেন। তারা এই ঐতিহ্যকে ধারণ করে তাদের নামটিও রেখেছেন। সুতরাং আমরা বুঝতেই পারছি যে এই তরুণরা বাংলাদেশের সংস্কৃতিকে ধরে রাখার জন্য কতখানি কাজ করছেন। আপনারা বহুদূর থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, শুনিয়েছেন বাংলাদেশ বেতারকে কতখানি ভালোবাসেন, এবং আপনারাও আপনাদের যে শিল্প সাহিত্য নিয়ে আপনাদের ভাবনা, আপনাদের প্রতিভা আমাদের কাছে রেখে গেছেন। আপনাদের মাধ্যমে আমাদের অন্যান্য শ্রোতারাও আপনাদেরকে শুনতে পারবে। সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি আগামীতে কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে কথা হবে। ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারলাম। শ্রোতারা যারা শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, কাউকে দিও না দোষ পিতার দোষে। মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, কাউকে দিও না দোষ পিতার দোষে। মা বলেছে মানুষ যদি হতে হয়, পাপকে ঘৃণা করো পাপীকে না। মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, চোরের ছেলে হতে পারে পুণ্যবান, ভালোবেসে তাকে তুমি করো সম্মান। মানুষকে ছোট করা ভালো না, মানুষকে ছোট করা ভালো না। পাপকে ঘৃণা করো পাপীকে না। মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে। মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, এই সত্যকে জয় করে নিক বাংলাদেশ, জয় করে নিক পৃথিবী। বন্ধুরা, আজ শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম যমুনা ডিএম রেডিও ক্লাবের কজন সমৃদ্ধ মননের সান্নিধ্য, যারা শুধু বাংলাদেশ বেতার শোনেনি না, পাশাপাশি বেতারের শুদ্ধতা নিজেদের মধ্যে ধারণ করে বর্তমান ও ভবিষ্যতের কর্মপরিকল্পনায় তৈরি করে এগিয়ে চলেছেন সুস্থ, সুন্দর, সম্প্রীতিময় বাংলাদেশের পথে। আগামীতে আবারও অন্য কোনো শ্রোতা ক্লাবের বন্ধুদের সাথে কথা হবে, গল্প কথামালায় শুনব তাদের আয়োজন। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। ভীষণ ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। শুভকামনা।